নমস্কার। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি তোমাদের আগের ভিডিওতে তোমাদের ভাষা বিজ্ঞান ও ভাষা তত্ত্বর একটি সামগ্রিক আলোচনা করেছিলাম এবং তোমাদের যে প্রথম অধ্যায় যেটাই রয়েছে ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, সেটা নিয়ে একটা সামূহিক আলোচনা আমি তোমাদের করেছিলাম। তো আজ আমি চ্যাপ্টারটা ধরে পড়ানো শুরু করব। তো তোমাদের আমি যখন পড়াবো তখন তোমাদের যেন সামনে তোমাদের বইটা থাকে, কারণ নয়তো তোমাদের বুঝতেও অসুবিধা হবে এবং আমি বিশেষ কিছু প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ জায়গা আমি তোমাদের মার্ক করতে বলবো, সেগুলো কিন্তু তোমাদের করতে হবে। তো তোমাদের ভাষাতত্ত্বের প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা। আমি তোমাদের বলেছিলাম যে বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই ভাষারও কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব এবং বিজ্ঞান যেরকম পরিবর্তনশীল, ঠিক সেরকমই ভাষাও কিন্তু পরিবর্তনশীল প্রক্রিয়া। একটি ভাষার কিন্তু মানে ভাষা ভীষণভাবেই পরিবর্তনশীল, মানে সর্বদা পরিবর্তন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতিতে। সেই কারণে এবং এই যে পরিবর্তনের বিজ্ঞানসম্মত ব্যাখ্যায় কিন্তু ভাষা বিজ্ঞানের আলোচনার ক্ষেত্র। তো সেই কারণে এইটা নিয়েই কিন্তু আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারটা। তো আমি তোমাদের পড়ানো শুরু করছি। দেখো, তোমাদের আমি আবারও বলেছি যে টেক্সট যদি ভালো করে পড়ে যাও, এইচএসের একটা বড় গুরুত্বপূর্ণ এবং ভালো নম্বর পাওয়ার একমাত্র জায়গা হচ্ছে টেক্সট। টেক্সট যদি খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু যে কোনো উত্তর তোমরা খুব সহজেই দিতে পারবে। তাই আমি কিন্তু তোমাদের একদম টেক্সট ধরেই পড়াবো। ভাষাবিজ্ঞান কথাটির মধ্যেই লুকিয়ে আছে এই বিষয়টির নির্যাস। ভাষার বিজ্ঞানই হলো ভাষা বিজ্ঞান। অন্যভাবে বললে ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চাই হলো ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য। ভাষাবিজ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই নিত্য প্রগতিশীল এবং নিত্য সক্রিয় একটি বিদ্যা। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে যে বিজ্ঞানের অন্যান্য বিজ্ঞানের শাখার মতোই নিত্য প্রগতিশীল, মানে হচ্ছে তার প্রগতি ঘটছে, অর্থাৎ উন্নতি ঘটছে। ভাষা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগে যেমন মানে প্রতিটি ভাষাই কিন্তু তার শব্দ ভাণ্ডারের দিক থেকে, ব্যাকরণগত দিক থেকে আরও উন্নত হচ্ছে। ঠিক আছে, এবং নিত্য সক্রিয় মানে হচ্ছে অ্যাক্টিভ। সবসময় ভাষা কিন্তু কোথাও থেমে নেই, ভাষা সবসময় পরিবর্তমান। বিজ্ঞান যেমন প্রতিদিন নতুন তথ্য আবিষ্কার করছে এবং সেই নতুন তথ্যের আলোকে সংশোধন ও পরিমার্জন করছে, ভাষা বিজ্ঞান একইভাবে এগিয়ে চলেছে চরম সত্য আবিষ্কারের দিকে। স্বাভাবিকভাবেই বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই ভাষা বিজ্ঞানের গতি হলো বিশেষ থেকে সাধারণের দিকে। মানে ধরো, আমরা যখন বিজ্ঞানে যেমন ধরো একটা কোনো পরীক্ষা, একটা কিছু তত্ত্ব আবিষ্কার করবার জন্য একটা নির্দিষ্ট কিছুকে নিয়ে তার উপর পরীক্ষা করা হয়। ধরো একটা ইঁদুরের বিশেষ কিছু বৈশিষ্ট্য যদি বের করতে হয়, তা নিয়ে যদি মানে কোনো তত্ত্ব বের করতে হয়, তাহলে প্রথমে আমাকে একটি নির্দিষ্ট ইঁদুর নিয়ে কাজ করতে হবে। তারপরে কিন্তু আমি আরও 5টা ইঁদুর নিয়ে কাজ করলাম। ওই নির্দিষ্ট 5টা ইঁদুরের ওপর কোনো কিছু প্রয়োগ করে তার থেকে আমি কিছু তথ্য পেলাম, সেটাকে আমি পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে কিন্তু বুঝতে পারলাম যে সমস্ত ইঁদুরেরই এটাই হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে তার মানে কি, একটা পার্টিকুলার ইঁদুরের থেকে আমি সমস্ত ইঁদুরের বৈশিষ্ট্যটা আমি কিন্তু খুঁজে পাচ্ছি ওই একটা পার্টিকুলার কয়েকটি ইঁদুরের পরীক্ষা নিরীক্ষা করার মধ্যে দিয়ে। তাহলে ঠিক সেই রকমই ভাষা বিজ্ঞানের গতিও কিন্তু ঠিক সেরকমই, একটা পার্টিকুলার কিছুর থেকে জেনারেলের ওপরে। ঠিক আছে, এই পদ্ধতি হলো আরোহমূলক। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ। একেবারেই কিভাবে বিজ্ঞানসম্মতভাবে ভাষার আলোচনা করা হয় বা ভাষা বিজ্ঞানের ক্ষেত্রটিতে কিভাবে একটি ভাষাকে পর্যালোচনা করা হয়, সেটাই এখানে বলা হচ্ছে যে বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হচ্ছে কি তথ্য সংগ্রহ, মানে কি ডেটা কালেকশন। ধরো একটি নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের ভাষার ওপর আমি পরীক্ষা চালাবো। ঠিক আছে, তো তখন আমাকে কি করতে হবে, প্রথমেই আমাকে কি করতে হবে,
তথ্য সংগ্রহ করতে হবে, অর্থাৎ ডেটা কালেকশন করতে হবে। সেখানে সেই অঞ্চলের মানুষদের সঙ্গে মিশে তাদের সঙ্গে কথা বলে আমাকে কিছু তথ্য বের করতে হবে। যখন আমি কোনো তত্ত্ব থিওরিতে পৌঁছবো তখন আমাকে তার আগে আমাকে কি করতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে। আচ্ছা, তারপরে নথিভুক্তিকরণ, অর্থাৎ মানে কি রেকর্ডিং। আমি যখন একটা ডেটা পাচ্ছি সেটাকে আমাকে কি করতে হবে, নথিভুক্ত করতে হবে, কোথাও রেকর্ড করতে হবে, রেকর্ড রাখতে হবে, কারণ তারপর আমাকে সেটা নিয়ে কাজ করতে হবে। তারপর সেই প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে তার যথাযথ বর্ণনা, তাহলে কি যে তথ্যটা আমি পেলাম, যেটা আমি রেকর্ড করে রাখলাম, সেটাকে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ অ্যানালিসিস করতে হবে। তারপর তার যথাযথ বর্ণনা, অর্থাৎ অবজেক্টিভ ডেসক্রিপশন, মানে আমি যেই তথ্যটা পেলাম সেটাকে আমি বিশ্লেষণ করে তার যথাযথ বর্ণনাটা দিলাম, যে কিভাবে ধরো একটি নির্দিষ্ট গোষ্ঠীর মাতৃভাষা হয়তো এক, ঠিক আছে, তো কোথা থেকে এই ভাষাটি এলো, সেই মানুষেরা কিভাবে কবে থেকে এই ভাষাটি ব্যবহার করছে, কিভাবে এটি মাতৃভাষায় পরিণত হলো, ঠিক আছে, কতজন মানুষ এই ভাষায় কথা বলে, এইগুলো হচ্ছে ডেটা কালেকশন, ঠিক আছে। তারপরে এই ভাষাটি কবে থেকে কিভাবে এই মানুষদের ওপরে প্রভাব বিস্তার করে মানুষের মাতৃভাষায় পরিণত হলো সেটা জানবার, সেটাকে বের করতে হলে বিজ্ঞানসম্মত উপায়ে কিন্তু এই পদ্ধতিগুলোর ওপর দিয়েই আমাদের যেতে হবে। তারপরে কি বলা হচ্ছে, ভাষার উপাদানগুলি এইভাবে বারংবার বিশ্লেষণ থেকে যখন দেখা যায় একই রকম কারণের পরিপ্রেক্ষিতে একই রকমের ফল বা প্রতিক্রিয়া আসছে, তখন পরবর্তী ধাপে সে ব্যাপারটিকে সাধারণীকৃত করা হয়। এরপরেই অনুমান বা হাইপোথিসিস খাড়া করার পালা। তাহলে দেখো বিজ্ঞানেও ঠিক তাই। বৈজ্ঞানিক কোনো কিছু আবিষ্কারের আগে বা তত্ত্ব আবিষ্কারের আগে প্রথমে ডেটা কালেকশন করে সেটা রেকর্ড করে সেটা অ্যানালিসিস করে তার বর্ণনা দেওয়া হয়। তারপর বারবার সেটাকে পরীক্ষা নিরীক্ষা করার পর যখন একই ফল পাওয়া যাচ্ছে, যেটা কোনো কিছু প্রয়োগে একই রকম ফলাফল পাওয়া যাচ্ছে, প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, তখন সেটাকে কি করা হয়, জেনারেল মানে সাধারণীকরণ করা হয়। মানে জেনারেলের ওপর সেটা যে এটা যে মানে সাধারণীকৃত মানে হচ্ছে যে সাধারণের ওপরে একই ফল হবে বলে ধরে নেওয়া হয়, তাই তো। এরপরে অনুমান বা হাইপোথিসিস খাড়া করার পালা। এই অনুমান তারপর যাচাইয়ের মাধ্যমে পরিণত হয় সূত্রে। তাহলে দেখো এইবারে কিন্তু অনুমান করে নেওয়া হয় যে প্রত্যেকের উপরেই এই জিনিসটি প্রয়োগ করলে একই রকম ফল পাওয়া যাবে। তারপর সেটা প্রত্যেকের ওপর কি করা হয়, প্রয়োগ করার পর তারপরে সেটা যাচাই করা হয়। যাচাই মানে হচ্ছে ভেরিফাই করা হয়। ভেরিফাই করে যখন একই রকম ফল পাওয়া যায় তখনই কিন্তু সেটা একটা ল বা তত্ত্বে পরিণত হচ্ছে বা সূত্রে পরিণত হচ্ছে। ঠিক সেরকম এই বাংলা ভাষা বলছি, যে কোনো ভাষার ক্ষেত্রে, সেই ধরো আমি একটি ভাষার উৎস সন্ধান করতে যাচ্ছি, প্রথমেই আমাকে কি করতে হবে, মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হবে, তারপর তাদের সেটাকে রেকর্ড করে সেটার অ্যানালিসিস করতে হবে, তারপর সেটার সকলের ওপর সেটা যে সকলেরই এই ধারণা এইভাবেই এসছে এটা ধরে নিতে হবে, তারপর সেটা যাচাই করতে হবে, তারপর কিন্তু আমি একটি তত্ত্বে পৌঁছতে পারবো যে এই ভাষাটি এইভাবে বিবর্তনের রূপ ধরে আজ এই রূপ লাভ করেছে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু ধাপে ধাপে এগিয়ে চলে ভাষার বিজ্ঞানসম্মত চর্চা। আমাদের মনে রাখতে হবে ভাষা বিজ্ঞান মানুষের মুখের ভাষার চর্চা করে, লিখিত ভাষা ভাষা বিজ্ঞানের আলোচনায় আসে না। আমি আগের দিনও তোমাদের বলেছিলাম, অনেকে মনে করেন লিখিত ভাষা ও মুখের ভাষা একই, এমনকি অনেকে লিখিত ভাষাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। আসলে ব্যাপারটি তার বিপরীত। লক্ষ লক্ষ বছর ধরে মানুষ কথা বলছে, মানুষের ভাষার উদ্ভব কিভাবে হয়েছে তা নিয়ে সকলে একমত না হতে পারলেও কয়েক লক্ষ বছর আগে মৌখিক ভাষার কাছে লিখিত ভাষা অনেকটাই নবীন। লেখা শুরু হয়েছে 5 কি 6-7 হাজার বছর আগে। মুখের ভাষাকে লিখন পদ্ধতি কখনো সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, লিখিত ভাষার বহু সীমাবদ্ধতা রয়েছে। ধরো আমি যখন বলছি যে রাম আজ স্কুলে যাবে, তাহলে দেখো এই যে আমার যে বলার ভঙ্গিমা, এর মধ্যে দিয়ে একটা প্রশ্ন বাচক ভঙ্গি কিন্তু আমার বলার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। কিন্তু আমি যদি বলি যে রাম আজ স্কুলে যাবে না, ঠিক আছে, আর আমি যদি বলছি রাম আজ স্কুলে যাবে না,
তাহলে দেখো এই যে দুটো যে আমি বাক্য বললাম তার মধ্যে ভঙ্গিগত পার্থক্যই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে দুটো বাক্যের যে ভঙ্গি তার মধ্যে কতটা পার্থক্য রয়েছে, কিন্তু সেটা তুমি লিখে কিন্তু বোঝাতে পারবে না, তার জন্য তোমাকে জ্যোতিচিহ্নের সাহায্য নিতে হবে। তাই এই যে ব্যবহার, তার মানে কি এখানে মুখের ভাষা কিন্তু অনেক বেশি সাবলীল এবং অনেক পুরনো। মানুষ কিন্তু প্রথমেই লিখতে জানতো না, মানুষের মুখের ভাষা কিন্তু সব থেকে বেশি পরিবর্তনশীল। মানুষ এক মানে লিখিত ভাষার থেকে মৌখিক ভাষা এই কারণেই বেশি গুরুত্বপূর্ণ, কেননা মৌখিক ভাষাই কিন্তু সব থেকে অ্যাক্টিভ, মানে ভীষণভাবেই সক্রিয়। দ্বিতীয় যে কারণে ভাষাবিজ্ঞান কেবল মৌখিক ভাষাকে গুরুত্ব দেয় তা এই যে যেখানে বহু সহস্র কোটি মানুষ কথা বলে বা মৌখিকভাবে ভাষা ব্যবহার করে, সেখানে তার মাত্র কয়েক শতাংশ মানুষ লিখতে জানে। তাই মুখের ভাষাকেই ভাষাবিজ্ঞানীরা আসল ভাষা বলে মানে। সুতরাং ভাষাবিজ্ঞান হলো সামগ্রিকভাবে ভাষার, অর্থাৎ মানুষের মুখের ভাষার, এই জায়গাটা দাগ দাও যদি কোয়েশ্চেন আসে, ভাষাবিজ্ঞান কি বা কাকে বলে, গঠন, প্রকৃতি, পদ্ধতি সম্বন্ধে বিজ্ঞান সম্মত চর্চার নাম। তাহলে সামগ্রিকভাবে ভাষার বলতে মুখের ভাষার, হ্যাঁ, গঠন, প্রকৃতি, প্রকৃতি মানে নেচার, পদ্ধতি কিভাবে সেটি মানুষের মুখের ভাষায় পরিণত হলো, হ্যাঁ, সেটি আগে তার কি রূপ ছিল, কি বিবর্তনের পথ ধরে তার আজকে বর্তমান রূপ হয়েছে, এই যে এই সমস্ত আলোচনা, যে বিজ্ঞানসম্মত আলোচনা বা চর্চা করা হয়, সেটাকেই কিন্তু ভাষাবিজ্ঞান বলা হয়। আচ্ছা, এইবার আমরা একটু স্কিপ করছি, দেখো তোমাদের বোল্ড অক্ষরে লেখা আছে, এরপরে দেখো তুলনামূলক ঐতিহাসিক এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। এখান থেকে আবার আমি পড়াচ্ছি। দেখো, ভাষাবিজ্ঞানের আলোচনা নানা রকম হতে পারে, তার মধ্যে তিনটি বহুল প্রচলিত শাখা হলো তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। এক্ষেত্রে তোমরা যদি প্রশ্ন আসে যে ভাষাবিজ্ঞানের তিনটি বহুল প্রচলিত ধারা, তাহলেও এই তিনটিই হবে, শাখা হলেও এই তিনটি হবে। নানানভাবে আলোচনা করা যেতে পারে, কিন্তু এই তিনটি হচ্ছে মূল শাখা। ঠিক আছে, প্রথমে আমরা আসছি তুলনামূলক ভাষাবিজ্ঞান। এগুলো কিন্তু প্রতিটা খুব ইম্পর্টেন্ট, প্রতিটা লাইন খুব ভালো করে মনে রাখতে হবে। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স, দাগ দাও 1786 খ্রিস্টাব্দে। জোন্স সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফার্সি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই ভাষাগুলির মধ্যে একটি ঐক্যসূত্র আছে, কারণ এই ভাষাগুলি একটি মূল ভাষা থেকে উৎপন্ন। মানে একটি মূল, তার মানে কি, উইলিয়াম জোন্স এই ভাষাগুলি নিয়ে যখন বিজ্ঞানসম্মত চর্চা করেন, তখন তিনি এটি অনুমান করেন যে এই ভাষাগুলি পূর্বে কোনো একটি ভাষা থেকেই এসেছে, একটি ভাষা থেকেই সময়ের সাথে সাথে ওই ভাষা থেকে আরও নতুন ভাষার সৃষ্টি হয়েছে, কারণ এই ভাষাগুলির মধ্যে একটা অদ্ভুত ঐক্যসূত্র তিনি কিন্তু খুঁজে পান। জোন্সের পরবর্তীকালে ঊনবিংশ শতাব্দীর গোড়ায় ইউরোপের গবেষকরা প্রমাণ করলেন যে জোন্সের ধারণা অভ্রান্ত। সংস্কৃত, গ্রিক, ল্যাটিন এই ভাষাগুলির উৎপত্তির মূলে আছে একটি প্রধান ভাষা। এই প্রধান বা মূল ভাষার কোনো নমুনা বা পাথুরে প্রমাণ নেই, তবে সংস্কৃত, গ্রিক, ল্যাটিন প্রভৃতি ভাষাগুলি তুলনা করে এই মূল ভাষার একটি কাঠামো কল্পনা করা যেতে পারে। এই ভাষার নামকরণ হয় ইন্দো ইউরোপীয়। তোমরা ক্লাস 11-এ আমি তোমাদের পড়িয়েছিলাম যে গোষ্ঠী, এই গোত্র বা বংশগতভাবে পৃথিবীর যে কটি ভাষা রয়েছে সেগুলিকে বিভিন্ন দিকের গোত্র বা বংশে, এক একটি গোত্র বা বংশে অনেকগুলি ভাষা অন্তর্ভুক্ত করে অনেকগুলি গোত্র বা বংশে বিভাজন করা হয়েছে বিশ্বের ভাষাগুলিকে, এবং এক একটি গোত্র বা বংশের অন্তর্ভুক্ত যে ভাষা, তার মধ্যে কিন্তু অনেক রকমের ঐক্যসূত্র রয়েছে, এবং তার উপরেই কিন্তু এই গোত্রগত বিভাজন করা হয়েছে, মানে ভাষাতাত্ত্বিকরা করেছেন। তো সেরকমই সব থেকে বৃহত্তম ভাষা বংশ হচ্ছে কি ইন্দো ইউরোপীয়, এটা তোমরা জানো। তো এই গ্রিক, ল্যাটিন, সংস্কৃত সবই কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা বংশজাতই একটি ভাষা, এইগুলো এক একটি ভাষা। এই ভাষার নামকরণ ইন্দো। সমগ্র ঊনবিংশ শতাব্দী জুড়ে ইউরোপ এবং পরবর্তীকালে আমেরিকায় তুলনামূলক ভাষাবিজ্ঞানের প্রচুর চর্চা হয়। একথা অনস্বীকার্য যে আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চার হতে। তুলনামূলক ভাষাবিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উৎস ভাষাকে বা মূল ভাষাকে পুনর্নির্মাণ করে। মানে কি, একটি গোত্রের অন্তর্ভুক্ত যে বিভিন্ন ভাষা, তার মধ্যে এক একটা ভাষার মধ্যে কি করে তুলনামূলক
আলোচনা করে, কোন ভাষার গঠন কেমন, প্রকৃতি কেমন, কি ধরনের মিল রয়েছে, কি ধরনের অমিল রয়েছে, কোথায় পদের ব্যবহার, বাক্যের ব্যবহার কিভাবে রয়েছে, যখন দুটো বা একাধিক ভাষার মধ্যে যখন তুলনা করা, এবং সেই ভাষাগুলো অবশ্যই হতে হবে একই গোত্রের, তখন কিন্তু সেইটাই হচ্ছে কিন্তু এই তুলনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র। এরপরে যেটা রয়েছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সঙ্গে এই শাখার পার্থক্য বেশ সুস্পষ্ট। তুলনামূলক ভাষাবিজ্ঞান যেখানে বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে, বিভিন্ন ধরনের মিল খুঁজে পাওয়ার চেষ্টা করে, বা যা ভাষাগুলোর মধ্যে ধারাবাহিক রূপান্তর আলোচনা করে। শুধু তাই নয়, কি কি কালগত রূপান্তর ভাষার মধ্যে লক্ষ্য করা যায় এবং কি কি কারণে এই কালগত রূপান্তর হয় তারও বিধিবদ্ধ আলোচনা করে। তাহলে তুলনামূলক ভাষাবিজ্ঞান কি করে, যে এক একটি ভাষা কিভাবে, একই বংশোদ্ভূত এক একটি ভাষার মধ্যে কি মিল রয়েছে, কি অমিল রয়েছে, কিভাবে তারা বিবর্তনের পথ ধরে বর্তমানে রূপ ধারণ করেছে, তাদের মধ্যে কি কি সময়ের সাথে সাথে কি ধরনের রূপান্তর ঘটেছে, এগুলো আলোচনা করে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা কিভাবে বিভিন্ন স্তর, যেমন পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্টের মধ্যে দিয়ে বাংলা ভাষা জন্ম দিয়েছে, তা মূলত ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। মানে কি, এই যে তার মানে কি, ধরো একটা এই যে কোনো একটি ভাষা পূর্বের উৎস থেকে কিভাবে আজকে বর্তমানের রূপ ধারণ করেছে, এইটা আলোচনা করা হয় কোথায়, ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে। যেখানে তুলনামূলক ভাষাবিজ্ঞানে কি করা হয়, একটা ভাষার সঙ্গে আরেকটা ভাষার তুলনা করা হয় বিভিন্ন দিকের, কিন্তু ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে একটি ভাষার সে উৎস থেকে আজকে বর্তমানে তার যে বিবর্তিত রূপ সেটা কিভাবে হয়েছে। যেমন ধরো বাংলা ভাষা কিভাবে প্রাচীন ভারতীয় আর্য থেকে মাগধী, অপভ্রংশ, অবহট্ঠের রূপ ধারণ করে বাংলা ভাষার সৃষ্টি হলো, এই যে পরপর যে মানে পদক্ষেপগুলো, বিবর্তনের ধারাগুলো, সেইটা নিয়ে যে আলোচনার ক্ষেত্র, সেটাকে বলা হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞান, সেই ক্ষেত্রটি। সময়ের সঙ্গে সঙ্গে ভাষার যে বিবর্তন হয় এবং সেই বিবর্তনের ফলে যে পরিবর্তন ভাষার সংগঠনে দেখা যায়, তা নির্দেশ করা ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ। বিশেষ করে শব্দ ও পদমধ্যস্থ ধ্বনি পরিবর্তন ভাষার কালগত রূপান্তরের অন্যতম কারণ। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এই ধ্বনি পরিবর্তনের কারণ এবং বিভিন্ন ধরনের ধ্বনি পরিবর্তন যা ভাষার মধ্যে ক্রিয়া করে তা অনুসন্ধান করে। মানে কি, এই যে ধ্বনি পরিবর্তনই কিন্তু ভাষার পরিবর্তনের মূল কারণ। এই ধ্বনিগুলো কেন পরিবর্তিত হচ্ছে, কিভাবে পরিবর্তিত হচ্ছে, সেইগুলো বিচার বিশ্লেষণ করাই কিন্তু এই ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ। আচ্ছা, এরপর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার ইতিহাস বা অতীত নিয়ে কোনোভাবেই আলোচনা করে না, এটা আমি তোমাদের আগের দিনও বলছিলাম, বরং সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতি বিচার বিশ্লেষণ করে। মানে আজকের দিনে দাঁড়িয়ে একটি ভাষার যে গঠন, প্রকৃতি, তার যে বৈশিষ্ট্য, সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করে। অতীতের তার কি রূপ ছিল, কি ছিল, তা নিয়ে কোনোভাবেই বিচার বিশ্লেষণ করে না। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে, প্রধানত ইউরোপে এবং পরবর্তীকালে মার্কিন দেশে। যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই, অথবা যে ভাষা এখনো পর্যন্ত লিপিবদ্ধ হয়নি, সেই ভাষার আলোচনার জন্য বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। তাহলে কি বলা হচ্ছে, যে ভাষার কোনো অতীতে কোনো নিদর্শন নেই, অথবা যে ভাষা এখনো পর্যন্ত লিপিবদ্ধ হয়নি, সেই ভাষার আলোচনার জন্য বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের ক্ষেত্রটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা এই ভাষাবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে অতীতে বা ইতিহাস কোনোভাবেই আলোচনার মধ্যে আসে না। বর্তমানে সেই ভাষার কি অবস্থা, বর্তমানে সেই ভাষার গঠন কিভাবে, বর্তমানে কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই ভাষাটি, বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আলোচনা করে। এই শাখার মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় চারটি। কি কি? ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব। মানে ওই বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে হচ্ছে একটি ভাষার যে ধ্বনিতত্ত্ব অর্থাৎ ধ্বনিমূলক আলোচনা, রূপতত্ত্ব মানে হচ্ছে তার যে আকৃতি, তার নিয়ে আলোচনা করা হয়, বাক্যতত্ত্ব মানে যে বাক্য গঠন পদ্ধতি, শব্দার্থ হচ্ছে শব্দের অর্থগত যে আলোচনা, সেগুলো হচ্ছে এই বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের প্রধান চারটি বিষয়। ধ্বনিবিজ্ঞান আলোচনা করে কিভাবে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি সমষ্টি উচ্চারিত হয়। মানে আমাদের বাকযন্ত্র থেকে কিভাবে যে নির্গত এক একটি ধ্বনি কিভাবে উচ্চারিত হয়, সেটা নিয়ে কিন্তু ধ্বনিবিজ্ঞান আলোচনা করে।
ঠিক আছে। তো আমরা এই প্রত্যেকটি ক্ষেত্র দেখো, ধ্বনিতত্ত্বের আলোচনায় আমরা পাই কোনো একটি বিশেষ ভাষার ব্যবহৃত ধ্বনিগুলির বিচার বিশ্লেষণ। রূপতত্ত্বের বিষয়ে পদের গঠন, পদের চেয়ে ছোট ছোট ভাষার একক রূপের নানান প্রযুক্তি। বাক্যতত্ত্বের বিষয় হলো বাক্যের সার্বিক আলোচনা ও বিচার বিশ্লেষণ। শব্দার্থতত্ত্বের বিষয় হলো শব্দের অর্থ পর্যালোচনা। তাহলে এইভাবেই কিন্তু বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রটি এগিয়ে চলে। আজকে তোমাদের এই অবধি রইল। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অংশ আলোচনা করব। নমস্কার।